অক্টোবর বিপ্লবের 160তম বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছি। এই বিপ্লব নিয়ে আসলে আমরা এক একজন এক এক নামে বলি বা একজন ভিন্ন ভিন্ন নামেও বলি। কেউ বলি অক্টোবর বিপ্লব, কেউ বলি সোভিয়েত বিপ্লব, কেউ বলি সমাজতান্ত্রিক বিপ্লব, রুশ সমাজতান্ত্রিক বিপ্লব, কেউ বলি রুশ বিপ্লব। এখন সিপিএম বলে নভেম্বর বিপ্লব। এবং এই যে নভেম্বর বিপ্লব বলাটা, 7ই নভেম্বর আমরা অক্টোবর বিপ্লব পালন করছি, সেটার কারণ তো আমরা সবাই জানি, এটা নিয়ে তো কোনো বিতর্ক নাই। ফলে এই যে অক্টোবর বিপ্লব হবে না নভেম্বর বিপ্লব হবে, এই বিষয়েও আমাদের আসলে নিরসন করা উচিত। এবং সিপিএম সেটা নিরসন করে ফেলেছে, তারা এটাকে নভেম্বর বিপ্লব হিসেবেই বলে। কারণ পুরনো ক্যালেন্ডার এবং নতুন ক্যালেন্ডারের মধ্যে 13 দিনের ডিফারেন্স ছিল। সেই 13 দিনের ডিফারেন্সে অক্টোবর বিপ্লব লেনিনের জীবদ্দশাতেই সেটা নভেম্বর বিপ্লবে রূপান্তরিত হয়। আমরা রিসেন্টলি আমাদের দেশে জুলাই এবং আগস্ট মাসে 1 জুলাই থেকে 5 আগস্ট 36 দিনের একটা গণ অভ্যুত্থান বা গণ আন্দোলনের আমরা প্রত্যক্ষ করলাম। তো এখন যখন বলা হয় যে 36 দিনে একটা গণ অভ্যুত্থান, শেখ হাসিনার চূড়ান্ত পরাজয়, তখন অনেকেই ঘুরু কুচকায়, বলে আমরা তো 15 বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে, 15.5 বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতেছি। ঠিক আছে, লড়াই চলে। 90 মিনিট যখন খেলা হয়, ফুটবল মাঠে যখন 90 মিনিট খেলা হয়, 90 মিনিটে কিন্তু নানা জায়গায় বল পাস করা হয়, নানা জায়গায় নানাভাবে অ্যাটেম্প করা হয়, নানাভাবে গোল করার চেষ্টা করা হয়, গোল পোস্টে মারা হয়। যেই বলটা গোল পোস্টে ঢোকে, সেই বলটা কিভাবে আসলো সেটাই কিন্তু একমাত্র মানুষ হলো বিবেচনা করে। পত্রিকায় সেটা নিউজ হয় যে মধ্য মাঠ থেকে অমুক খেলোয়াড় বল মাঠের দক্ষিণ দিকে দিলেন, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে গেল, উত্তর দিক থেকে পেনাল্টি বক্সে গেল, পেনাল্টি বক্স থেকে ছোট পেনাল্টি বক্সে গেল, দেন কিক করলো, গোল হয়ে গেল। এভাবেই তো পত্রিকা আসে। তার মানে কি, আপনি সারা বছর ধরে আন্দোলন সংগ্রাম করছেন, যেই ঘটনাটা ক্লিক করবে সেটাই কিন্তু মূল ইস্যু। ফলে সোভিয়েত বিপ্লবেরও কিন্তু বা রুশ বিপ্লবের এই ধরনের ঘটনা আছে। আরএসডিএলপি, রুশ সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টি 1898 সালে গঠিত হয়। তারও আগে কিন্তু লেনিন এটা গঠন করার উদ্যোগ গ্রহণ, বিভিন্ন যেই স্টাডি সার্কেলগুলি ছিল সেগুলিকে একত্রিত করে তিনি 98 সালে পার্টি গঠন করেন। তার আগে কিন্তু প্লেখানভ, লেনিন নিজেই বলেছেন প্লেখানভ হচ্ছেন তার গুরু, সেই প্লেখানভের সাথে মিলেই কিন্তু আরএসডিএলপি গঠিত হয়েছিল। কিন্তু 1903 সালে কিন্তু লেনিন এবং প্লেখানভ দুইজন দুই দিকে চলে গেলেন, তাদের সঙ্গে চিন্তার ঐক্য তৈরি হলো না। কমিউনিস্ট পার্টি কেমন হবে, কমিউনিস্ট প্রিন্সিপাল কেমন হবে, সেই প্রশ্নে লেনিন এবং প্লেখানভের মধ্যে তর্ক হয়ে গেল। আমরা যে আজকে যে পার্টি চর্চা করি সেটা হচ্ছে লেনিনবাদী পার্টি। সেই লেনিনবাদী পার্টির যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালগুলি প্লেখানভরা মানতে চায় নাই। আমাদের আসলে অনেকগুলি ভুল চিন্তা আমাদের আছে। রুশ যে বিপ্লবটা গঠিত হলো সেটা কিন্তু দুইটা পর্বে, একটা হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব আর একটা হচ্ছে হলো অক্টোবর বিপ্লব। এবং দেখেন এই ঘটনাগুলি কত দ্রুত ঘটে। 36 দিনে একটা ঘটনা ঘটেছে, আমরা খুব আশ্চর্য হই। কিন্তু পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব কয়দিনে ঘটলো সেই কথাটাকে আমরা একবারও বিবেচনা করি। এখানে আমি শুধু পুরনো ডেটগুলি বলবো না, নতুন ডেটগুলি বলবো। 12 জানুয়ারি 1917, সেই দিনটা ছিল 12 বছর আগে 1905 সালে রক্তাক্ত রবিবার। রক্তাক্ত রবিবার যেই পাদ্রির নেতৃত্বে মিছিল গেল যারের বাড়ির দিকে, সেখান থেকে গুলি করে অসংখ্য শ্রমিককে হত্যা করা হলো। সেই দিবসের 12তম বার্ষিকী ছিল হলো আপনার 22 জানুয়ারি। তারপর আমি আর বলবো না, তারপর আমি বলবো 8ই মার্চ নারী দিবস। সেই দিন নারীরা মিছিল নিয়ে বেরিয়েছিল। এর মাঝখানে প্রচুর হরতাল, ধর্মঘট, প্রতিলোভ কারখানা ধর্মঘট, এগুলি কিন্তু লেনিনগ্রাদে ঘটছে, এগুলি কিন্তু মস্কোতে ঘটছে না, এগুলি সব লেনিনগ্রাদে, পেট্রোগ্রাদে ঘটছে। তখন এটার নাম ছিল পেট্রোগ্রাদ। সেন্ট পিটার্সবুর্গ বিকাম পেট্রোগ্রাদ, পেট্রোগ্রাডে এইসব ঘটনাগুলি ঘটছে। সেই পেট্রোগ্রাডে প্রচুর হরতাল, ধর্মঘট, বড় বড় কারখানায় ধর্মঘট হচ্ছে। 8 তারিখে নারীরা মিছিল নিয়ে বেরিয়েছে। তাদের দাবি কি? দাবি হচ্ছে রুটি দাবি। রুটির দাবিতে 8ই মার্চ কি? 8ই মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। সেই দিন রুশ নারীরা, পেট্রোগ্রাডের নারীরা, শ্রমিক নারীরা, শ্রমিকের স্ত্রী নারীরা রুটির দাবিতে রাজপথে বেরিয়েছে। আরেকটা দাবি ছিল, ক্ষীণ কণ্ঠে আরেকটা দাবি ছিল, যুদ্ধ বন্ধ করে দাও, আমাদের স্বামীদেরকে দেশে ফিরিয়ে আনো। এই দুই দাবিতে কিন্তু নারীরা মিছিল করেছিল। এই দাবির আপনার মাত্র 7 দিন পরে 15ই মার্চ যার দ্বিতীয় নিকোলাস তার ভাই মিখাইল রোমানভের পক্ষে সিংহাসন ত্যাগ করেন।
জারতন্ত্রের অবসানের দিকে পুরা রাশিয়া চলে যাচ্ছে। ঘটনা কিন্তু খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। 17ই মার্চ মিখাইল রোমানভ সিংহাসনের দাবি পরিত্যাগ করেন, আপনার জারতন্ত্রের চূড়ান্ত অবসান, এবং রাশিয়াতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্র কায়েমের দিকে এগিয়ে যাচ্ছে। এবং সেই রাষ্ট্রের প্রথম যিনি প্রথম সাময়িক সরকারে যিনি প্রধান হন তিনি কিন্তু কেরেনস্কি না, তিনি হচ্ছেন জর্জি লোভভ। তাকে প্রথম সাময়িক সরকারের প্রধান করা হয় এবং কেরেনস্কি কিন্তু সাময়িক সরকারে যোগ দেন হচ্ছে আপনার মে মাসে। কেরেনস্কি ইজ এ ইম্পর্টেন্ট পার্সন, এই বিপ্লবের কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি। তিনি কিন্তু সোশ্যালিস্ট রেভলিউশনে ছিলেন, এসআর। উনি মেনশেভিক ছিলেন না, উনি ছিলেন এসআর, সোশ্যালিস্ট রেভলিউশনারি। তিনি সাময়িক সরকারে যোগ দেন মে মাসে এবং 24শে জুলাই তিনি দ্বিতীয় সাময়িক সরকারের, ওই সরকারের তিনি ছিলেন হচ্ছে যুদ্ধমন্ত্রী, আর 24শে জুলাই তিনি দ্বিতীয় সাময়িক সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এই হলো সোভিয়েত যে বিপ্লব বা রুশ যে বিপ্লব, সেই বিপ্লবের গতিধারা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 7ই নভেম্বর। 7ই নভেম্বর কী ঘটল? যে 7ই নভেম্বর রাত 10:40 পেট্রোগ্রাদের স্মোলেনস্ক প্রাসাদে শ্রমিক ও সৈনিক প্রতিনিধিদের দ্বিতীয় নিখিল রুশ সোভিয়েত কংগ্রেস আহ্বান করা হয়। রাত 10:45 কংগ্রেসের উদ্বোধন ঘোষণা করা হয়। কংগ্রেসের 649 জন প্রতিনিধির মধ্যে 390 জন বলশেভিক, 160 জন সোশ্যালিস্ট রেভলিউশনারি, 72 জন মেনশেভিক, 44 জন ছিলেন মেনশেভিক আন্তর্জাতিকতাবাদী। দক্ষিণপন্থী মেনশেভিক ও সোশ্যালিস্ট রেভলিউশনারিরা বিপ্লবী অভ্যুত্থানের বিরোধিতা করে ওয়াকআউট করলে কংগ্রেসে শ্রমিক, কৃষক, সৈনিকদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ বলশেভিকদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ প্রতিষ্ঠিত হয়। এবং 7 নভেম্বর নয়, 8 নভেম্বর গভীর রাতে, রাত 3টার কিছু পর লেনিন যেই বাক্য উচ্চারণ করেন, রাত 3টার সময় লেনিন কংগ্রেস হলে প্রবেশ করেন, স্মলনি প্রাসাদের কংগ্রেস হলে লেনিন প্রবেশ করেন, শীত প্রাসাদ দখল এবং সাময়িক সরকার সংক্রান্ত রিপোর্ট কংগ্রেস উত্থাপন করেন, ঘোষণা করেন বিপ্লব সফল হয়েছে, সাময়িক সরকারের পতন ঘটেছে, ক্ষমতা নিয়েছে সোভিয়েত। এটা কিন্তু লেনিনের বিপ্লবের ঘোষণা। রুশ বিপ্লব আমাদের এই পৃথিবীকে পরিবর্তন করেছে। রুশ বিপ্লব হওয়ার আগে পৃথিবী ছিল মাল্টিপোলার। কীভাবে মাল্টিপোলার ছিল? সেখানে ব্রিটিশদের একটা দম্ভ ছিল, আমেরিকানদের ছিল, জার্মানদের ছিল, আর স্পেন আর ছোটো ছোটো উপনিবেশিক দেশগুলি ছিল, তাদেরও নানা রকম ছিল। সোভিয়েত ইউনিয়ন এক্সিস্ট করাতে পৃথিবীটা হয়ে যায় বাইপোলার। সব পুঁজিবাদী দেশগুলি একদিকে চলে যায় আমেরিকার নেতৃত্বে, আর সোভিয়েত ইউনিয়ন থাকে একদিকে। সোভিয়েত পতনের পরে আর সোভিয়েত বিপর্যয়ের পরে 1991 সালের পরে পৃথিবী আবার ইউনিপোলার পৃথিবীতে পরিণত হয়। আবার দেখেন পৃথিবী কিন্তু এখন আবার মাল্টিপোলার। চীনের ক্ষমতা, ব্রিক্সের কারণে, এবং যে ডলার সুপ্রিমেসি, ডোনাল্ড ট্রাম্প সে হোয়াইট সুপ্রিমেসি তৈরি করার চেষ্টা করছে। কিন্তু সারা পৃথিবী কি করতে যাচ্ছে? যে হোয়াইট সুপ্রিমেসির পরিবর্তে যে ডলার সুপ্রিমেসি আছে আমেরিকানদের, হোয়াইট সুপ্রিমেসি মানেই তো ডলার সুপ্রিমেসি। সেই ডলার সুপ্রিমেসি যে আছে সারা পৃথিবীতে, সেই ডলার সুপ্রিমেসিকে ভেঙে দিয়ে ব্রিক্স একটা নতুন সুপ্রিমেসি তৈরি করার চেষ্টা করছে। মাঝখানে ইউরোপিয়ান ইউনিয়ন তারা ইউরো সুপ্রিমেসি তৈরি করতে চেয়েছিল, তারা কিন্তু ব্যর্থ হয়েছে, তারা কিন্তু পারে নাই, কারণ ইউরোপ নিজেরা ঐক্যবদ্ধ হয় নাই। ইউরোপিয়ানরা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে থাকে নাই, ফলে ইউরোপিয়ানরা যে সুপ্রিমেসি তৈরি করতে চেয়েছিল, যে ইউরো সুপ্রিমেসি তৈরি করতে চেয়েছিল, দ্যাট ফেইল। এখন ব্রিক্স, চায়নার নেতৃত্বে যে ব্রিক্স তৈরি হবে, সেটা হয়তো ডলার সুপ্রিমেসিকে ক্র্যাশ করে দিতে পারে। সোভিয়েত ইউনিয়নের এক্সিস্টেন্স যতদিন ছিল, 91 সাল পর্যন্ত, 70 বছরের সোভিয়েত ইউনিয়ন কেন ভাঙলো, কিসের জন্য ভাঙলো, সেগুলি আলাদা বিষয়। সেগুলি নিয়ে আমরা অনেক চর্চা করেছি, নতুন চর্চা হয়েছে। বাসদ দেখি 30 বছর পরে নতুন একটা বই এখন বিক্রি করে বাজারে, নতুন লিখেছে তারা সেই বইটা বিক্রি করে। আমাদেরও কিন্তু এইসব বিষয়গুলিতে লিখিত বক্তব্য থাকা উচিত। সিপিবির কিন্তু আসলে এইসব বিষয়ে লিখিত কোনো বক্তব্য নেই, যে কেন সোভিয়েত ইউনিয়ন ভাঙলো, কেন ব্যুরোক্রেটিক সোশ্যালিজম, সোভিয়েত ইউনিয়নকে বলা হচ্ছে ব্যুরোক্রেটিক সোশ্যালিজম, সেই ব্যুরোক্রেটিক সোশ্যালিজম কেন ভাঙলো? তারাই আবার সমালোচনা করছেন, যে স্টালিনের সমালোচনা করছেন, যে স্টালিন কিন্তু সমাজতন্ত্রের সুপ্রিমেসি পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছিল। মহামন্দার সময় কিন্তু সোভিয়েত ইউনিয়ন কোনো বিপর্যয়ের মধ্যে পড়ে নাই। মহামন্দার সময় স্টালিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন শিল্প উৎপাদনে এবং তরতর করে এগিয়ে যাচ্ছিল।
কিন্তু একটা সময় সেইখানে স্থবিরতা আসছে। কেন স্থবিরতা আসছে, কী কারণে স্থবিরতা আসছে, সেই বিষয়গুলি নিশ্চয়ই আমরা আলোচনা করব। অক্টোবর বিপ্লবের কাছে আমরা ফিরে যাই আবার। অক্টোবর বিপ্লবে আমরা যে স্লোগানটা সবসময় বলি, অল পাওয়ার টু দ্য সোভিয়েত, অল পাওয়ার টু দ্য সোভিয়েত, সেইটা প্রথম লেনিনের একটা সিনেমা, লেনিনকে নিয়ে একটা সিনেমা আছে, লেনিন অন ট্রেন, একটা সিনেমা আছে, এটা দেখবেন, আজকেই ইউটিউবে দেখবেন আপনারা, লেনিন অন ট্রেন। এটা মানে কি, যখন ফেব্রুয়ারি বিপ্লব হয়ে গেল, লেনিন তো নির্বাসনে ছিলেন। লেনিন কিন্তু 98-এর পর থেকে, 1898-এর পর থেকে অলমোস্ট বিদেশে ছিলেন। আমাদের অনেক পুরনো তাত্ত্বিক, তার একটা বই আছে শর্ট রেভলিউশন নিয়ে, সেখানে দেখাতেও চেষ্টা করেছিলেন যে যারা সোভিয়েত ইউনিয়নের ভিতরে ছিলেন বা রাশিয়ার ভিতরে ছিলেন সেই বিপ্লবীরা, আর যারা রাশিয়ার বাইরে ছিলেন সেই বিপ্লবীদের মধ্যে চিন্তার ফারাক আছে। এরা একটু রোবাস্ট, ওরা একটু ফাইনেস্ট। মানে যারা রাশিয়ার বাইরে ছিলেন তারা একটু ফাইনেস্ট। রোবাস্টকে, স্টালিন কোনোদিন রাশিয়ার বাইরে যায় নাই, স্টালিন হচ্ছেন রোবাস্ট। সুতরাং স্টালিনের হচ্ছে আচার আচরণ হলো একটু মানে উগ্র, একটু মানে দারুল টাইপের আর কি। আর লেনিন, ট্রটস্কি, তারা ছিলেন হচ্ছে ইউরোপে, সুতরাং তাদের মধ্যে ইউরোপিয়ান একটু ভব্যতা, সভ্যতা সেগুলি ছিল। লেনিন কীভাবে কমিউনিকেট করতেন, এইটা কিন্তু মেজর ইস্যু। প্রতিটা ঘটনা, প্রতিটা জিনিসের, প্রতিটা নক্ষত্র কীভাবে উনি জানতেন। উনি তো রাশিয়ায় ছিলেন না, উনি তো রাশিয়ার শ্রমিকদের সাথে কথা বলেন নাই, উনি তো রাশিয়ার কৃষকদের সাথে কথা বলেন নাই, কিন্তু তিনি কথা বলেছেন। কীভাবে কথা বলেছেন, ক্রুপস্কায়ার যে বইটা আছে ওইটার মধ্যে আমি দেখেছি, ক্রুপস্কায়া দিনে 200 থেকে 250 চিঠি মুসাবিদা পড়তেন, পরে যে চিঠিটা লেনিনের পড়া উচিত সেই চিঠিটা লেনিনকে দিতেন। লেনিন সেটা আবার তাকে বলতেন যে কী লিখতে হবে, সেইটা আবার ক্রুপস্কায়া লিখত। ক্রুপস্কায়া ওয়াজ এ ওয়ান্ডারফুল সেক্রেটারি অফ লেনিন। ডেইলি উনি 200, 300, 250 চিঠি পড়তেন। আর সমস্ত পত্রিকার তিনি গ্রাহক ছিলেন, অথবা সমস্ত পত্রিকা তার কাছে আসতো, রাশিয়ায় প্রকাশিত সমস্ত পত্রিকা খুঁটে এগুলি পড়তেন। সেখান থেকে তিনি রাশিয়ার জনমানুষের সাইকোলজি সম্পর্কে তিনি ধারণা নিতে। আমার ক্রুপস্কায়ার যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে বলি। উনি 17 সালের এপ্রিল মাসের 16 তারিখে ওই ট্রেনে করে পেট্রোগ্রাডে আসেন, এবং পেট্রোগ্রাডে সাজোয়া বাহিনী গাড়ির উপর দাঁড়িয়ে উনি বক্তৃতা দিচ্ছেন, যে ছবিটা আমরা সবসময় দেখি। সেইখানে তিনি বলছিলেন অল পাওয়ার টু দ্য সোভিয়েত, এই কথা তিনি বলছিলেন। কিন্তু এই কথাটা উনি আবার ফিরিয়ে নিয়েছেন। কখন ফিরিয়ে নিলেন, হচ্ছে 8 থেকে 16 আগস্ট RSDLP-র যখন 6ষ্ঠ কংগ্রেস হয়, সেখানে তিনি এই স্লোগানটা ফিরিয়ে নিয়েছেন, যে এখন আমরা এই স্লোগানটা আর দিব না, অল পাওয়ার টু দ্য সোভিয়েত। কেন? 24শে জুলাই কেরেনস্কির নেতৃত্বে বলশেভিক বিরোধী সকল বামপন্থী দ্বিতীয় সাময়িক সরকারে চলে যায়। তখন তিনি ভাবলেন এই স্লোগানটা যদি আমি দিই, অল পাওয়ার টু দ্য সোভিয়েত, তাহলে এটা বলশেভিকদের বিরুদ্ধে যাবে। অ্যান্ড হি পোস্টপন্ড দিস স্লোগান। এই স্লোগান আবার কবে ফিরে আসে? এই স্লোগান আবার ফিরে আসে 8ই নভেম্বর, যিনি ওই যে কংগ্রেসে, সেই কংগ্রেসে অল পাওয়ার টু দ্য সোভিয়েত স্লোগানটা আবার ফিরে আসে।